না কিশোরগঞ্জের, কিন্তু ভাটিতে আসার পরে এর সৌন্দর্যে আকর্ষিত হয়েছি। জানুয়ারি 2025-এ আমার এখানে পোস্টিং হয় স্যার। তারপর থেকেই আমরা জানি যে বিশেষ করে ঢাকায় আমার আব্বা আমাকে বলতেছে তোর এখানে থাক, ওইখানে ফজল ভাই আছে, ফজলুর রহমান আছে। আমার আব্বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। উনি 1978 সালে কেমিস্ট্রিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন। উনি অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে খুব কাছ থেকে দেখেছেন, আপনাদের ছোট ভাইয়ের মতো। তো স্যার আজকে একটা খুব আনন্দের দিন যে আমরা অষ্টগ্রামে আমাদের মাননীয় সংসদ সদস্য হিসেবে একজন বীর মুক্তিযোদ্ধাকে পেয়েছি। যখন চারিদিকে স্রোত উল্টো দিকে যাচ্ছিল, যখন বাতাস উল্টো পথে ছিল, স্যার একজন নৌকা অন্যদিকে চালিয়েছেন, যিনি কথা বলেছেন এই মুক্তিযুদ্ধের 71-এর বাংলাদেশকে নিয়ে। স্যার আপনাকে অভিবাদন, আমাদের সবার পক্ষ থেকে স্যার আপনাকে অভিনন্দন। আজকে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান আমাদের এমপি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এর জন্য আমাদের মাঝে আরো উপস্থিত আছেন এখানে, বিশেষ করে যার কথা বলবো হাতে হাত রেখে, যিনি আমি যে দেখেছি গত একটি বছর ধরে অসুস্থতা থেকে শুরু করে প্রোগ্রামে মিছিলেও স্যারের পাশে সবসময় ছিলেন, স্যারের সহধর্মিনী ম্যাডামকে অভিনন্দন জানাই যে উনি আজকে আমাদের মাঝে এসেছেন। স্যারের ছেলেকে দেখেছি হচ্ছে নির্বাচনের শেষ সময় মনে হয় সে অংশগ্রহণ করেছে, ব্যারিস্টার অভিক। উনি একজন উনি ওনার বাবার সাথে শেষ 20 দিন আমি খেয়াল করেছি। আমি কিন্তু স্যারের প্রত্যেকটা নির্বাচনের ক্যাম্পেইনের সময় খেয়াল করতাম, ছিলেন না 20-25 দিন আগে মনে এসে যুক্ত হয়েছেন, অসুস্থ হওয়ার পরে এসে যুক্ত হয়েছেন। এবং উনি কথা বলেছেন, উনি মিঠামইনে আমি একদিন কথা শুনছিলাম যে উনি বিদেশে ছিলেন, ওখানে একটা সুন্দর জীবন আছে ওনাদের। স্যাররাও যেতে পারতেন কিন্তু স্যাররা কখনোই যান নাই। তো এই যে হাওড়ে আমরা কাজ করি, আমি এমন একটা ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটু স্যার কথা বলবো যদি সময় দেন স্যার। স্যারকে আমি আমার এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অষ্টগ্রাম কিশোরগঞ্জের একটা প্রোফাইল দিতে চাই স্যারের কাছে। এটা হচ্ছে ম্যাডামকে একটু পৌঁছে দেন, আরেকটা হচ্ছে আমি অভিক ভাইয়ের জন্য। তো এখানে আমি স্যার কিছু জিনিস দেখিয়েছি যেগুলো হচ্ছে খুব আমাদের কার্যক্রমগুলো কিভাবে বাড়ছে, মানুষ কিভাবে বাড়ছে, কিভাবে মানুষ আস্তে আস্তে হাসপাতালের দিকে আসছে। স্যার প্রথম এই 3-4টা পেজ হচ্ছে পজিটিভ। আমি পজিটিভ কথাগুলো বলবো না, কারণ হাসপাতালে আমরা যদি পজিটিভ কথা বলি তাহলে আমরা আগাতে পারবো না। আমি স্যার চলে যেতে চাই হচ্ছে আমাদের সীমাবদ্ধতা এবং আমাদের কি কি কাজগুলো করতে হবে ভবিষ্যতে সেগুলো নিয়ে। তো পজিটিভ কাজ হচ্ছে স্যার রোগীর সংখ্যা হাসপাতালে বাড়ছে, আস্তে আস্তে হাসপাতালগুলোতে বরাদ্দ বাড়তেছে, আস্তে আস্তে হাসপাতালগুলোতে ওষুধ বাড়ছে, সুতরাং রোগীর সংখ্যা বাড়ছে। কিন্তু যে মানসম্মত চিকিৎসা মানুষ চায়, আস্তে আস্তে আমি যদি বলি যে স্যার আমার ওয়াইফ একজন ডক্টর, উনি ঢাকা ইউনাইটেড হসপিটালের ডক্টর। তো এই মুহূর্তে গত পরশুদিনও আমাদের মাননীয় অর্থমন্ত্রী ভর্তি ছিলেন, তো ওর ফ্লোরেই ভর্তি ছিলেন। তো উনি আমাকে জানাচ্ছেন আমার ওয়াইফ যে আমি একটু আগে দেখে আসছি, একটু আগে আমাদের মির্জাফখরুল ইসলাম স্যারও আসছেন দেখতে। তো ওই মাত্র ফোন দিচ্ছিল আর কি, জানে আপনারা আজকে আসবেন। তো ওইখানকার যে চিকিৎসা সেবার মান, ওইখানে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, ওইখানে যে অবস্থা, আমরা যদি হাজারো চেষ্টা করি স্যার আসলে উপজেলা লেভেলে ওই চিকিৎসা সেবার মানটা নিয়ে আসা, ওই পরিষ্কার পরিচ্ছন্নতাটা নিয়ে আসা অনেক কঠিন। তারপরেও স্যার আমরা সবসময় কষ্ট করে যাই। কিন্তু আমাদেরকে যদি ওই যে একটু আগে আমাদের সমাজসেবা ভাই উনি বললেন যে আমাদেরকে যদি এখানে পানিশমেন্ট পোস্টিং হিসেবে না পাঠিয়ে, মানে আমাদের ডাক্তারের সংখ্যা স্যার এই মুহূর্তে আমাদের মুক্তিযোদ্ধা যে কমান্ডার ভাই কিন্তু আমার খুব কাছের মানুষ, সবসময় যে উনি আজকেও ডায়াবেটিস চেক করে এসেছেন, ওনার ডায়াবেটিসের অবস্থা খুব খারাপ, উনি রাত্রে ভুল করে ওষুধ খান নাই। স্যার মানে আমরা ইন্ডিভিজুয়ালিও তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নেই। কিন্তু স্যার আমার চিকিৎসক সংখ্যা এখানে পদ আছে 31টা, কিন্তু স্যার গত 1.5 বছর আমার ডক্টর ছিল 2 জন, আমি সহ 3 জন। স্যার আউটডোর করব, ইমার্জেন্সি করব, স্যার আমার কিন্তু 24/7 ডিউটি করতে হয় স্যার। মানে ইমার্জেন্সিতে একজন ডাক্তারকেই দেখতে হয় স্যার। ইনডোরে যে রোগীটা ভর্তি আছে তাকে 3 বেলা একজন ডাক্তারকে দেখতে হয়। কিন্তু স্যার আসার সংবাদ হচ্ছে একটা বিশেষ বিসিএস এর মাধ্যমে, 48 বিসিএস এর মাধ্যমে স্যার গত সপ্তাহে 7 জন ডক্টর জয়েন করেছে। এই মুহূর্তে স্যার আমি একটু রিলিফ। এবং স্যার আজকে ওরা আসতে চেয়েছিল স্যার, যেহেতু আপনার মত বিনিময় সভাটা একটু ছোট করে করা স্যার, এই কারণে তাদেরকে আসতে বলা হয়নি। স্যার আপনি জেনে খুশি হবেন যে উপজেলার মাত্র একটা কমিটির আপনি সভাপতি, উপজেলার সকল কমিটির আপনি স্যার উপদেষ্টা, কিন্তু একটা কমিটির সভাপতির দায়িত্ব স্যার আপনার কাছে, আপনার হাতে থাকবে স্যার পুরো স্টিয়ারিং হুইল। সেই একটা কমিটি হচ্ছে স্যার, এটা 2019 সালে সংসদে বাধ্য হয়ে শেষ পর্যন্ত এটা দেওয়া হয়েছে স্যার এমপি মহোদয়দেরকে। স্যার ওই কমিটিটার কাগজও আমি দিয়েছি ইউনো মহোদয়কে, আপনার কাছে যাবে স্যার। আপনি সময় দিলে একদিন হাসপাতালে আমরা স্যার সেই মিটিংটা করব। স্যার এই মুহূর্তে আমাদের ডক্টরদের প্রাথমিক সমস্যাটা সমাধান হয়েছে, কিন্তু স্যার আমাদের যে সমস্যাটা সমাধান হয়নি, আমি জনবল সম্পদ এই পৃষ্ঠার মধ্যে দিয়েছি আরো পরে, যে স্যার আমাদের 3য় এবং 4র্থ শ্রেণী যেমন ওয়ার্ড বয়, ক্লিনার, কুক, মশালচি, ফার্মাসিস্ট, একটা এরকম হাওড়ের মতো একটা দুর্গম জায়গাতে স্যার একটা গাড়ির ড্রাইভার প্রয়োজন।
সেই গাড়ির ড্রাইভারটাও পোস্টিং নিয়ে চলে যাচ্ছে নিকলিতে, পোস্টিং নিয়ে চলে যাচ্ছে পাকুন্দিয়াতে। সে তার সর্বোচ্চ চেষ্টা করতেছে ঢাকা বিভাগ থেকে একটা পোস্টিং অর্ডার নিয়ে এসে চলে যেতে, কারণ তার ওইখান থেকে তার জীবনের জীবিকার সুবিধাটা বেশি, কিশোরগঞ্জে যেতে পারছে, এখান থেকে রাত্রেবেলা সে রোগী নিয়ে যেতে পারছে না, এরকম নানান ধরনের সমস্যা স্যার এখানে আছে। এর পরের পৃষ্ঠায় স্যার আমি কিছু সীমাবদ্ধতা ও সুপারিশের কথা বলেছি জনবল সম্পদের পরে। স্যার এই কাজগুলো স্যার আমাদেরকে স্যার আগামী 5 বছরে স্যার করতে হবে লোকালি স্যার। মানে এটা হচ্ছে আমাদের লোকাল সমস্যা স্যার। আমি আসলে থাকি না স্যার জানি না, কিন্তু স্যার আমার মনে হয়েছিল স্যার, কালকে রাত্রে বসে বসে আমি লিখেছি এগুলা স্যার, আমার মনে হচ্ছে স্যার আগামী 5 বছর স্বাস্থ্য একটা অত্যন্ত সেন্সিটিভ জায়গা। আপনি যদি স্বাস্থ্যের কাজ না করেন স্যার, আগামী 5 বছর পরে মানুষের সামনে দাঁড়াতে পারবেন না। মানুষ কৃষি অফিস সময়ের পরে আর দেখে না স্যার, ইউনো অফিস সময়ের পরে একটা আইপিএস লাগাইলেই হয়, কিন্তু আমার কিন্তু স্যার রাত 3টায় যে রোগীটা বার্ন ইনজুরি হয়ে আসে তার পাশে দাঁড়াতে হয় স্যার, একজন ডক্টর দাঁড়ালেই হয় না। তো স্যার আমাদের হাসপাতালের ভেতরে বিশাল বড় একটা জায়গা আছে, 4.5 একর জায়গা, কিন্তু এই 4 একর জায়গার ভিতরে প্রায় 3 একর জায়গা স্যার গত আমলে স্যার দখল করে একটা মাছের ঘের বানায় রাখছে স্যার, এবং এই জায়গাটাকে আমাদের কাছে দেওয়া হয় না। এখানে সীমানা করার জন্য সরকার টাকা দিয়েছিল, অর্ধেক সীমানা হয়ে বাকি সীমানা আর হয় নাই। এটার সাথে স্যার আবাসনের সম্পর্ক আছে, হাসপাতাল এক্সটেনশনের সম্পর্ক আছে। আমরা যখন ঢাকায় এই যে গত 1 বছর আমি কয়েকবার হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে জানিয়েছি, এবং তারা পরিভ্রমণ করে গেছে, তারা এসে বলছে যে এখানে যে আমি বিল্ডিং করব বা আবাসনের জায়গা করব, সেই জায়গা তো আপনার নাই। জায়গাটা স্যার দখল করে পিছনে এখানে মনে হয় সাবেক আওয়ামী লীগের যিনি সভাপতি ছিলেন তিনি দখল করে একটা ঘের তৈরি করে ওখানে মাছের চাষ করেন। হাসপাতাল এবং থানার ঠিক মাঝখানে একটা পুকুর আছে, পুকুরটা আসলে পুকুর এবং তার সাথে অ্যাডজেসেন্ট যে জায়গাগুলো স্যার হাসপাতালে। ওইখানে স্যার আগে একটা ডিসপেন্সারি ছিল স্যার, আপনি তো অনেক আগের মানুষ, ওই ডিসপেন্সারির জায়গা সহ পুরোটা স্যার দখল অবস্থায় আছে এবং আমাদের দখলে নাই স্যার। আগামী 5 বছরে স্যার আপনাদেরকে এই হাসপাতালের সীমানা নির্ধারণ, প্রাচীর নির্মাণ করার মাধ্যমে স্যার আবাসনের ব্যবস্থা করতে হবে। কারণ রাত্রেবেলা যদি আমার ডাক্তাররা দৌড়ে এসে রোগী চিকিৎসা করতে না পারে, তাকে যদি বাইরে বাসা ভাড়া নিতে হয়, পূর্ব অষ্টগ্রামে বাসা ভাড়া নিতে হয়, তাকে যদি স্যার দেওঘরে বাসা ভাড়া নিতে হয়, সে স্যার অফিস সময়ের বাইরে একজন ডক্টরই স্যার হাসপাতালে পাবো আমি। ইমার্জেন্সির সময় আমি সবাইকে স্যার একসাথে পাবো না স্যার, এটা খুবই গুরুত্বপূর্ণ স্যার। একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমি দেখানোর চেষ্টা করেছি গত বছরগুলোতে অষ্টগ্রামে যেহেতু কোনো প্রাইভেট হাসপাতাল নেই, সকল রোগীদের সাধারণ এবং জটিল স্যার ঢাকায় কিন্তু 20% রোগী সরকারি হাসপাতালে যায়, 80% প্রাইভেটে যায়। এখানে স্যার সকল রোগীরা আমার অষ্টগ্রাম হাসপাতালে আসে এবং এটা বাড়ছে স্যার। আমার স্যার গত বছর আমি 12 লক্ষ টাকা সরকারকে ট্যাগ দিয়ে দিয়েছি, হাসপাতালে ইউজার ফি দিয়েছি, এটা কিন্তু অনেক বড় সংখ্যা। 12,70,000 টাকা জনগণের 3 টাকার টিকিট ফি দিয়েছি স্যার। এর মানে কি পরিমাণ রোগী আমার কাছে আউটডোরে আসে, ইমার্জেন্সি আছে, আমি টাকাটা দিয়েছি, আমি পকেট থেকে দিই নাই স্যার, জনগণের টাকা থেকে দিয়েছি, উদ্ধার করে দিয়েছি 12,70,000। এর মানে এত বড় একটা সংখ্যা। এইখানে স্যার যদি আমরা 50কে 100 রূপান্তর করতে পারি, আমাদের ওষুধের বরাদ্দ বাড়বে, আমার চিকিৎসক বাড়বে, বিশেষজ্ঞ চিকিৎসকের পদ বাড়বে স্যার। স্যার এখন একটা পদ্ধতি আমাদের মেইন লাইনগুলোতে সমতল ভূমিতে আসতেছে, সেটা হচ্ছে অটোমেশন করা। হাসপাতালের একদম রোগী আসা মাত্র, সে টিকিট কাটা মাত্র একটা ডক্টরের চেম্বারে চলে যাবে, সিরিয়াল, ওইখানে কম্পিউটারে ডাক্তার রোগী দেখবে এবং ওইটা ফার্মেসিতে চলে যাবে, সে ওষুধ পাবে। কোনো ওই অস্বচ্ছতার সুযোগ নাই, মানে ফার্মাসিস্ট চাইলে 2টা ওষুধ কম দিল, তারপরে ডাক্তারের সিরিয়াল ব্রেক করে আরেকজন পলিটিক্যাল লিডার আগে চলে গেল, এখন আর সেই সুযোগটা নাই স্যার। এটাকে বলা হয় অটোমেশন স্যার। এই অটোমেশনটা এই মুহূর্তে 50টা উপজেলায় চালু আছে। এটা লাস্ট গভর্নমেন্ট করেছিল, কিন্তু গত 1.5 বছর এটা বন্ধ আছে। এটা কিন্তু স্যার WHO ইউনিসেফের একটা প্রজেক্ট, এটা কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের প্রজেক্ট না। এটা কিন্তু আমাদের 31 দফার 27 নম্বর দফাতে স্যার এই দফাটার কথা বলা আছে স্যার। আমাদের যে রাষ্ট্র সংস্কারের 31 দফা, তার 27 নম্বর দফা যেটা আমাদের স্বাস্থ্য দফা, সেখানে কিন্তু স্যার অটোমেশনের কথা বলা আছে স্যার। এই হাওরের উপজেলাগুলোতে যদি স্যার আপনি অটোমেশনটা আনতে পারেন, আরো স্বচ্ছতা, এই সম্পদের ব্যবহারের আরো স্বচ্ছতা স্যার। এটা ছাড়া, কারণ স্যার এখানে আমার একটা গাইনি কনসালটেন্ট ছিল, অ্যানেস্থেশিয়া ছিল না, সে একদিন একটা ওটি করতে উঠাইছিলাম, সে যখন রোগীকে বুঝিয়েছে আমার স্যার ওটি কমপ্লেক্স পুরোপুরি রেডি, একটা গাইনি কনসালটেন্টও ছিল, আমি পুরোটা স্যার এনে রেডি করেছি। এখানে আলট্রাসাউন্ড চালানোর মতো লোক নেই, কিন্তু আলট্রাসাউন্ড মেশিন এখন চালু আছে। এখানে স্যার ডিজিটাল এক্সরে মেশিন আছে। এখানে স্যার ল্যাবে আপনি যাবেন স্যার, ল্যাবটাকে একদম ঢাকায় যেরকম সবকিছু যন্ত্রের মাধ্যমে রিপোর্ট হয় স্যার, এটাকে এস্টাবলিশ করেছি স্যার। এখন সমস্যা যেটা হচ্ছে, ওই রোগীকে যখন সে বোঝাচ্ছে যে আপনার ডেলিভারির পরে ব্লিডিং হতে পারে, এটা আমি আগে থেকে বলতে পারবো না, ব্লিডিং হইতেই পারে, আপনার শকে যেতে পারেন, এগুলো তো 100টার মধ্যে তো 2-3টা কেস হবেই। তো এই কারণে আমরা সবসময় রোগীকে তো আগে একটা বন্ড নেই না স্যার। আপনারা যদি দেখেন, আমরা বিদেশে গেলাম, আমরা একটা বন্ড নেই, বন্ডটা নিতে গেছি, তখন সে বলতেছে যদি আমার শক হয় তাহলে আমি কেমনে কিশোরগঞ্জ যাবো, সৈয়দ নজরুলে যাবো। মানে যদি একটা মায়ের ব্লিডিং শুরু হয়, এই মাটাকে যদি আমি অপারেশনের পরে
এখন বাসায় ডেলিভারি ট্রাই করছে, হাসপাতালে আসে স্যার, আমরা দাঁড়ায় থাকি, রোগীটাকে কিভাবে আমি ইয়াতে পাঠাবো, কিশোরগঞ্জে পাঠাবো, এত অমানবিক অবস্থা। তখন কিন্তু সবাই ঘুমাচ্ছে স্যার। ওই যে মাঝে মাঝে সমাজসেবা রাত্রেবেলা আমার হাসপাতালে যায়, ওদিন রাত্রেবেলা উনি বলতেছিলেন যে আপনি একলা রাত 2টার সময় দাঁড়ায় আছেন একটা রোগীর পাশে, রোগীটাকে আমি কেমনে পাঠাবো, এই ব্যবস্থা নাই। আমার একটা অ্যাম্বুলেন্স আছে কিন্তু স্যার 2 পাশের ফেরি বন্ধ হয়ে যায়, রাত্রেবেলা কোনো ফেরি চলে না। অ্যাম্বুলেন্সকেও টাকা দিতে হয় ফেরিতে যাওয়ার জন্য রাত্রেবেলা, 1000-2000 টাকা করে রোগীর কাছ থেকে নেয়। ওই পাশেও নেয় স্যার, এই পাশেও নেই, এই পাশে তো আসেই না, ভাগলপুরের একটা স্যার, ওই পাশে টাকা নেয় স্যার রোগীদের কাছ থেকে রাত্রেবেলা, অ্যাম্বুলেন্সের টাকা নেয় রাত্রেবেলা যদি রোগী নিতে রাখে। এই কারণে স্যার একটা হাওর হাসপাতাল যদি আমরা করতে পারি মাঝখানের কোনো একটা জায়গায়, এটা কয়েকটা কারণ স্যার আমি লিখেছি, আরো কারণ হয়তো স্যার আপনি যেহেতু জনবান্ধব মানুষ, তো দুর্গমতা, ফেরি বন্ধ, এখানে লিখেছি স্যার। স্যার ইনসেনটিভ, পুরস্কৃত না করা প্রাইভেট হাসপাতাল। তো স্যার বিশেষায়িত এই হাওর হাসপাতালটাকে আমরা মাতৃ স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, ওয়াটার অ্যাম্বুলেন্স, ভাসমান একটা নৌযান, স্যার রোগী পরিবহনের জন্য ফেরির ব্যবস্থা রেখে, স্যার আমরা জটিল রোগের জন্য আইসিইউ রেখে যদি আমরা স্যার 100 শয্যাও করতে পারি, স্যার আপনাকে এই হাওরবাসী আজীবন